গত কিছুদিন ধরে আমরা একটা বিব্রতকর অবস্থায় পড়ি। যখন এই লাইভ শোতে আমরা যাই, প্রায় প্রতিদিনই আমাদের একটা না একটা লাইভ শো থাকে, নিজে এককভাবেই করি বা আমন্ত্রিত অতিথি নিয়ে লাইভ শো করি। তখনই সমানে যতগুলো কমেন্ট আসে, কখনো কখনো শত শত কমেন্ট আসে, তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক থাকে সেনা শাসন চাই, সেনা শাসন চাই, সেনাবাহিনীকে দায়িত্ব দিতে চাই, বা সেনাবাহিনী কেন নিচ্ছে না, এই টাইপের। তো এটা আমাদের জন্য কতটা বিব্রতকর, আমরা যারা সিরিয়াস সাংবাদিকতা করেছি দীর্ঘ সময়, সেনাবাহিনীকে নিয়ে মানুষের এই যে এটা একটা বড় প্রত্যাশার জায়গা নিশ্চয়ই প্রকাশ পায়, কিন্তু বা অনেক হতাশার মাঝখানে একটা যে খড়কুটো ধরে বেঁচে থাকার চেয়েও আরো বড় কিছু নিশ্চয়ই, কিন্তু এটা নিয়ে মন্তব্য করা আসলে যে কোনো সিরিয়াস সাংবাদিকতা একটু ডিফিকাল্ট। এবং নিজের দেশ, এখানে দেশের আইন কানুন, সরকার, বিভিন্ন বিষয় জড়িত থাকে। কিন্তু যখন সরকারের ভেতর থেকে সরকারের মানুষজন নানাভাবে কমেন্ট করতে থাকে, কয়েকদিন আগে আপনাদের মনে আছে মাহফুজ আলম ১/১১ পদধ্বনি এই কমেন্ট করেছিল, এবং যদিও তার পরপরই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে মাহফুজ দেখেন আবার কিছুক্ষণ পরে এই পোস্টটা ডিলিট করে ফেলে কিনা। মাহফুজ যথারীতি সেই পোস্ট ডিলিট করে ফেলেছিল, কিন্তু এবার ব্রিগেডিয়ার আমান আজমি এই সরকারের সময় এসে খুবই আলোচিত, পাওয়ারফুল এবং সমালোচিত, বিতর্কিত মানুষ। তার পিতা গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের অস্তিত্ব বিরোধী একজন মানুষ, এবং স্বীকৃত তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন। তার সন্তান হিসাবে আমান আজমি গুরুত্ব বহন করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে। সেই আমান আজমি যখন একই কথা বলেন, তখন এটা কি একটু ভাবনার বিষয় না? আমি তো সত্যিকার অর্থে শঙ্কিত যে আমি একটা 1/11 পদধ্বনি শুনতে পাচ্ছি যে, এবং এটা আমি মনে করি ভারতের একটা কারসাজি। নীতিগতভাবে আমাদের অবস্থান আপনারা নিশ্চয়ই জানেন, খুবই পরিষ্কার। আমরা স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অবস্থান। সেক্ষেত্রে আমান আজমিকে নিয়ে এটা বোধহয় আমাদের দ্বিতীয় কন্টেন্ট। এর আগের কন্টেন্টটি ছিল যেটা মঞ্জুর আলম পান্না করার কারণে তার প্রতি আমান আজমি সাংঘাতিক ক্ষিপ্ত হয়েছিল, তার বিরুদ্ধে মামলা টামলার এসব হুমকি দিয়েছিল। যে ভারতের আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছিল আমান আজমি ভারতে আক্রমণ করার পরিকল্পনা করছে, এই টাইপের। এবং সেই রেশ ধরে মঞ্জুর আলম পান্নার প্রতি আমান আজমি তার ফেসবুকেও নানান পোস্ট দিয়েছেন। ইভেন একটা পর্যায়ে গিয়ে আমাদের নামও তিনি টেনেছেন, আমরা যেহেতু পরে পান্নার পক্ষে স্ট্যান্ড নিয়েছিলাম। সেই আমান আজমির সেই সব হুমকি, রেস্টেস কাটা না কাটার সঙ্গে কতটুকু সম্পর্ক ছিল জানি না, কিন্তু শেষ তক মঞ্জুর আলম পান্না জেলে আছেন। যাক, সেটা ভিন্ন বিষয়। আমান আজমি আমরা মানবিক হিসেবে, মানবিকতার দিক থেকে তার অন্তর্ধান বলে, কেউ বলে যে তাকে গুম করা হয়েছে, আয়না ঘরে থাকা, এবং অনেকটা ওপেন সিক্রেট যে তিনি গত সরকারের সময় তার একটা ফোর্স রেজিগনেশন তার ছিল সেনাবাহিনী থেকে, এবং তার উপরে বেশ কিছু অবিচার হয়েছে। সুতরাং মানবিকতার দৃষ্টি থেকে, একেবারে মানবিক দৃষ্টিতে তার নিজের আদর্শ বা তার চিন্তা চেতনা যাই হোক না কেন, আমরা সেই জায়গায় সবসময় আয়নাঘর বা আয়নাঘরের বিপক্ষে, গুম খুন এসবের বিপক্ষে। কিন্তু এই স্টেজে এসে বাংলাদেশ যখন একটা জটিল সিচুয়েশনের মধ্যে, জটিল থেকে জটিল সিচুয়েশন, যখন এখানে একটা সরকার থেকেও না থাকার মতন একটা হাওয়াই টাইপের একটা সরকার, যার কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই, সেই সময়ে আমান আজমি এই সরকারের সময় সবচেয়ে কমফোর্টেবল জায়গায়, এবং এমন একটা সময় এসে এমন একটা স্টেপ নিয়েছেন যা বাংলাদেশে একটা নতুন অস্থিরতার দরজা খুলে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর যেই সদস্যদের, সাবেক এবং বর্তমান, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তার একটি মামলার বাদী এই ব্রিগেডিয়ার আমান আজমি। এবং সেটি সূত্র ধরে এখন রাজনীতি এবং দেশের পরিস্থিতি নানান সময় নানান রকম আলোচনা সূত্রপাত হচ্ছে, নানান গুঞ্জন হচ্ছে। তখন আমান আজমিরা নিজেরা যখন বলেন তারা 1/11 পদধ্বনি শুনছেন, তখন এই প্রশ্ন কি করা যায় না যে তারা নিজেরাই কি এই ধরনের কিছু চাইছেন? নিজেরাই কি এমন কিছু ভালো খবর আগে পাচ্ছেন? বা এই সরকারকে দিয়ে আর চালানো সম্ভব না, সরকার একেবারেই অন্তঃসার শূন্য হয়ে গেছে, ফলে তারা আরো কট্টর কোনো ফোর্স চান? এই প্রশ্নটি করা হয়। আমান আজমি যদিও ইন্ডিয়ার উপরে তিনি দোষ দিচ্ছেন, ইন্ডিয়ার উপরে চাপাচ্ছেন যে ইন্ডিয়া করছে বা ফ্যাসিবাদীরা করছে, আওয়ামী লীগ করছে, সেই টাইপের বলছেন, শেখ হাসিনা করছে। কিন্তু এমন যদি হয় যে তাদের যেসব পারপাস, তারা যেটা চাইছেন, তার সেই যে জাতীয় সঙ্গীত বদলে ফেলার চিন্তা ভাবনা,
এই টাইপের কোনো কিছুর জন্য একেবারেই একান্ত তাদের মতো করে একটি সরকার দরকার। তিনি তো নানানভাবে তৎপর, এবং তৎপর বলেই তিনি এই সরকার আসার 1 বছর পরে তিনি এই ধরনের একটি স্পর্শকাতর মামলায় গেছেন। তিনি যে বাহিনীতে আছেন, সেই বাহিনীতে ছিলেন, সেই বাহিনীর সদস্যদের প্রতি। ফলে আমরা খুব দৃঢ়ভাবেই তাদেরকেও কি সন্দেহের চোখে রাখতে পারি না যে কে কোথা থেকে খেলছে, এটা বোঝা খুব মুশকিল। তাই এত রাতে আপনাদের প্রতি প্রশ্ন রাখার জন্য, যে নিজে থেকেই যখন বলে কেউ, তখন আমরা কি বলি যে ঠাকুর গড়ে কেড়ে আমি কলা খাই না, অনেকটা সেরকম আমান আজমি নানান ব্যাখ্যা দিয়ে যখন বুঝাচ্ছেন। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলছি যেসব সার্কামস্টেন্সেস, পারিপার্শ্বিকতা এবং যে ধরনের অঘটন চারদিকে ঘটে চলছে, এই অঘটনগুলো অতীতের অনেক বাজে সময়ের সঙ্গে মিলে যায়। কিন্তু এটার যখন স্পোক্সম্যান আমান আজমি হন, তারা তো অনেক কোর পয়েন্টে, গভর্নমেন্টের অনেক কোর পয়েন্টে থাকেন, এবং তাদের সাথে অনেকের অনেক রকম যোগাযোগ থাকে, জাতীয় এবং আন্তর্জাতিক। তাদের মুখ দিয়ে এই কথাটা আসলে একটু ভেবে দেখার কি সুযোগ থাকে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।